সরকারকে নন কোঅপারেট করতেছে সবাই, খুঁজে পাচ্ছিলাম না কারণটা কি। কিন্তু আসিফ মাহমুদ এই বক্তব্য দেওয়ার পর আমি কারণটা খুঁজে পেয়েছি। কারণ আপনি যখন বুকে পাথর বেঁধে কাউকে মেনে নিবেন, তার মানে ইনফ্যাক্ট আপনি মেনে নেননি। আপনি মেনে নেননি, বুকে পাথর বেঁধে মেনে নিছেন। উপদেষ্টা করার জন্য এবং আমাকে উপদেষ্টা করার জন্য 5 তারিখে কেরানীগঞ্জ জেলখানা থেকে আমাদেরকে উঠায় নিয়ে আসে সেনা সদর দপ্তরে এবং আমাকে জিজ্ঞাসা করা হয় যে এরকমভাবে আমাকে এবং আক্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, নুরুল হক নুরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আরও দু একজন তরুণ আছে যারা এই সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন যে সেনা শাসন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে বা যে কাজগুলো করানো হচ্ছে এগুলো কারা করতেছে, এবং সর্বশেষ সেনার বৈঠকে কি আলোচনা হয়েছে এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে আমরা দুইটা আলোচনা শুনবো। আলোচনা শুনে বোঝার চেষ্টা করব যে আসলে জেম কাদেরকে সেনাবাহিনীর ভিতরে বড় বড় মেজর এবং সেনাবাহিনীর যে সমস্ত বড় কর্মকর্তারা রয়েছেন তারা একটা বৈঠকে বসেছিলেন। তাদের এই বৈঠকটি কেন করা হয়েছে এবং তাদের এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দর্শক এই বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো সেনাবাহিনীকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছিল, সেনা শাসন জারি হচ্ছে, সেনা অভ্যুত্থান হচ্ছে, এগুলো কতটুকু বাস্তবতা রয়েছে সবকিছু মিলিয়ে আমরা জানবো। আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, দেশের সাম্প্রতিক একটু পরিস্থিতি নিয়ে কেন জানি একটু এলোমেলো। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জরুরি অবস্থা জারির যে বিষয়টা, এটা হলো একেবারেই গুজব, এর কোনো ভিত্তি নেই। কিন্তু দেশের বাইরে থেকে আবার কেউ কেউ বলছেন যে জরুরি অবস্থা একটা জারি, একটা বিভিন্ন ডকুমেন্টও তারা শো করছেন। এই যে পরিস্থিতিটা এরকম কেন এরকম, মানে আমরা সেনাবাহিনী, ডক্টর ইউনূস এগুলিকে মুখোমুখি করাচ্ছি কেন, যেখানে সামনে একটা নির্বাচন? ধন্যবাদ আপনাকে। যারা ডকুমেন্ট দেখাচ্ছে, আপনি বললেন যে ইমার্জেন্সি হচ্ছে কিংবা হবে এরকম একটা ব্যাপার। রাস্তায় বের হইলে যদি আবহাওয়া ঠান্ডা থাকে, এটা কি বলা লাগবে না যে আবহাওয়া ঠান্ডা না গরম? তো ইমার্জেন্সি হইলে তো আমরা দেখবোই যে ইমার্জেন্সি হয়ে গেছে। তো আপনি ডকুমেন্ট দেখাইলি কি? আপনি ডকুমেন্ট দেখাচ্ছেন, ইমার্জেন্সি দেখতেছি না, তাহলে তো হইলো না। হম হম। সুতরাং এই প্রশ্ন, এই আলোচনাটা আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আপনি যে কথাটা নিয়ে আসলেন যে সাম্প্রতিক সময় একটা বিষয় দেখা যাচ্ছে যে সেনাপ্রধান বা ইউনূস সাহেব, পাশাপাশি আপনার যে বৈষম্য ছাত্র বিরোধী তারা এখন নাই, বাট তাদের আদি পরিচয় তো তাই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ইত্যাদি ইত্যাদি। তো সেই বিষয়গুলো যদি আপনি নিয়ে আসেন, তাইলে যে খুব ভালো পরিস্থিতি বিরাজ করতেছে সেটা মনে হয় না। পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশের অতীত ইতিহাস যদি আপনি দেখেন, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে সম্প্রতিকালে একটা কথা উঠছে, দুইটা বিষয় কিন্তু মারাত্মক রূপ ধারণ করছে। একটা হলো আসিফ মাহমুদ একটা বক্তব্য রাখছে। সে বলছে যে সেনা প্রধান তাকে বলছে একটা পর্যায়ে যে ইউনূস সাহেবকে সরকার প্রধান করতে রাজি হননি, প্রধান উপদেষ্টা বানাতে চাননি, এবং তাদের দাবির মুখে শেষ পর্যন্ত বলছে বুকে পাথর বেঁধে মেনে নিছে। এই কথাটাও অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে এগুলা সঠিক না। আবার হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টা নিয়ে আসছে সেটাও বলতেছে, কেউ বলতেছে গুজব, কেউ বলতেছে যে এটা সত্য নয়। এবং সেনা সদর থেকে নেত্র নিউজকে বলছে, কি বলছে যে হাস্যকর, হাস্যকর। কিন্তু আমার 53 বছরের বাংলাদেশ, তাতে যদি আমি এরশাদ পিরিয়ড থেকে ধরি, আমি মোটামুটি বাংলাদেশটাকে বুঝি। এবং আমি বাংলাদেশের সেই এরশাদের 82 সাল থেকে শুরু করলে অদ্যাবধি, কিংবা তার একটু পিছনে যদি যাই, জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে আমি কাউকে দেখিনি যে সেনা প্রধান, সার্ভিং সেনা প্রধানের নামে এভাবে কথা কেউ বলতে পারে। আমি দেখি নাই। এবং বললে যে আস্ত থাকবে না, সেটাও কারণ। তা সত্ত্বেও সবকিছু জেনে শুনে তারা এটা বলতেছে, এটা কি নিছক গুজব, নিছক হাস্যকর কথা? আচ্ছা, আবার ডেসপারেটলি কেউ কেউ বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন, সেটা আমি আমলে নিচ্ছি না। কিন্তু এই দুইটা ব্যক্তির কথা আমি যদি নেই, আমি এখন গত 7 মাস যাবত আমি চিন্তা করছিলাম এবং বলছিলাম আপনার চ্যানেলেও যে ফিরোজ ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবং ইউনূস সরকারকে নন কোঅপারেট করতেছে সবাই, খুঁজে পাচ্ছিলাম না কারণটা কি।
কিন্তু আসিফ মাহমুদ এই বক্তব্য দেওয়ার পর আমি কারণটা খুঁজে পেয়েছি। কারণ আপনি যখন বুকে পাথর বেঁধে কাউকে মেনে নিবেন, তার মানে ইনফ্যাক্ট আপনি মেনে নেননি। আপনি মেনে নেননি, বুকে পাথর বেঁধে মেনে নিছেন। সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির থাকা সত্ত্বেও। সেটা আমার কাছে পরিষ্কার হয়েছে। অর্থাৎ তারা নন কোঅপারেট করছে। অফিসিয়ালি বলছিল মাঠে যাও, কিন্তু ইন্টারনালি বলা ছিল ইনঅ্যাক্টিভ থাকবা, যেহেতু আমি পাথর বেঁধে মেনে নিয়েছি। এইবার আসেন, এখন আসিফ মাহমুদ মিথ্যা বলছে কিনা কেউ কিন্তু জোরে সোরে চ্যালেঞ্জ করছে না। আইএসপিআর এর কোনো মন্তব্য নাই। তৃতীয় বিষয়টা আসেন, নতুন একটা বিষয়ের উদ্ভব হইল যে ইনক্লুসিভ নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্বাসন টু সাম এক্সটেন্ট, রিফাইন্ড ওয়েতে। রিফাইন্ড ওয়ে মানে কি? লোক বদল করলে এটা পবিত্র হয়ে গেল, সেই অর্থে ভালো কথা। রাষ্ট্রের সরকার প্রধান যিনি, তিনি কিন্তু বলে দিছেন তাদের কোনো দলের রাজনীতি নিষেধ করার ইচ্ছা নাই। এবং বিএনপির মতো বড় দল অনেক আগেই বলেছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে তারা দ্বিমত করছে। লেটেস্ট তারা কি বলছে? আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি জনগণ সিদ্ধান্ত নিবে। তো একটা রাষ্ট্রের সরকার প্রধান যখন বলে দেয় যে কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা আমাদের নাই, তখন তো হাসনাত আব্দুল্লাহর মতো লোকের সাথে বসে কথা বলতে হবে কেন? আপনি যখন বলতেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, তা আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করা না হয়, সরকার যদি নিষিদ্ধ না করে, তাহলে নির্বাচনের সময় আসলে ইলেকশন কমিশন দেখবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। তার আগে আমি হাসনাত আব্দুল্লাহর মতো লোকের সাথে কেন বসবে বাংলাদেশের সেনা প্রধান কিংবা সেনাবাহিনী, যেই বসুক? এটা তো আমার কাছে কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এক। দুই, তারপরে যখন নেত্র নিউজের কাছে ইন্টারভিউ দেয় সেনা সদর থেকে, আইএসপিআর নীরব। আইএসপিআর নীরব, কিন্তু নেত্র নিউজ থেকে বলা হয়েছে এই যে তারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিল। ভালো কথা, তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে। তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে, দীর্ঘদিন ধরে চাইতেই পারে। চাওয়ার পর কি হয়েছে? তাদেরকে সেনা সদরে অ্যাপয়েন্টমেন্ট দিল একটা টাইমে, 11 তারিখে। তারা কিন্তু সেনা সদরে যাননি, তারা সেনা ভবনে ওয়েট করছেন। ডিসিপ্লিন ফোর্সের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এইরকম বিধান আমার জন্মের পরে শুনি নাই। যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম কোথায়, তারা গিয়ে বৈশা রইল কোথায়। অর্থাৎ চাচার কবর কই, চাচি কান্দে কই, এবং সেটা অ্যালাউ করা হইলো, বৈশা রইল নির্বিকার। এটা আমার কাছে গ্রহণযোগ্য না, কোশ্চেন মার্ক। সেনা সদরে অ্যাপয়েন্টমেন্ট, সেনা সদরে যাবে। একটা সেনা ভবনে আইসা তারা বাংলাদেশের কে? আমি কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমকে আমার কাছে মূল বিষয় না। মূল বিষয় ডিসিপ্লিন ফোর্সের প্রধানের। আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম যেখানে, ঠিক সেখানে যাবে। সেনা ভবনে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করলো, গ্রহণযোগ্য কিনা? 3 নম্বর, তাদের সাথে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করা হয়েছে। তারা কারা? আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে আলাপ করতে হলে তো সেনা প্রধান বা সেনানিবাস আলাপ করবে প্রধান উপদেষ্টার সাথে। সার্জিস আলম কে? হাসনাত আব্দুল্লাহ কে? আরো তো রাজনৈতিক দল আছে, তারা এখন পর্যন্ত নিবন্ধিত দল নয়। এইবার আসেন, সেনা সদরের ভাষ্য মোতাবেক হাস্যকর তারা বলেছে। তাহলে হাসনাত আব্দুল্লাহ যদি মিথ্যা বলে, সত্য বলে থাকে, তাইলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। কারণ কারণ আপনি যদি ডেকে নিয়ে বলেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন এবং তাদেরকে রিকোয়েস্ট করেন, যাই করেন না কেন, সেটা কিন্তু পর্দার আড়ালে নেপথ্যের কথা। এবং এটা যদি তারা প্রকাশ না করতো, তাহলে যদি ভিতরে থাকতো, তাহলে সেনাবাহিনী আর হাসনাত আব্দুল্লাহরা জানতো যে তাদের ভিতরে একটা নাটক চলছিল, একটা ঘটনা চলছিল। এখন হাসনাত আব্দুল্লাহরা যদি সত্য বলে থাকে, তাহলেও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য নষ্ট হয় কারণ দেশে সরকার আছে, আলাপটা হবে সরকারের সাথে। আর যদি হাসনাত আব্দুল্লাহ মিথ্যা বইলা থাকে, তাহলে সেনাবাহিনী নামে মিথ্যা বললে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। তারপরে সেনাবাহিনী নীরব কেন? 3 নম্বর, হাসনাত আব্দুল্লাহদের স্ট্যাটাসে বলেছে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও নাকি আলাপ হয়েছে। তার মানে অন্যান্য রাজনৈতিক দল ম্যানেজড, যে কোনো আপত্তি নাই। তাহলে সরকারও বলতেছে যে তারা নিষিদ্ধ করবে না, তারপরে হাসনাত আব্দুল্লাহদের সাথে কথা বলতে হলো কেন? এটার কারণটা কি? এর কারণটা হলো এই, বিগত 7 মাস
নাহিদ উপদেষ্টা ছিল এবং এখনো 2জন উপদেষ্টা বহাল তবিয়তে আছে তাদের। বিগত 7 মাসে তারা বাংলাদেশ সরকারের যতগুলো অর্গান আছে, সরকারি বেসরকারি সামরিক বেসামরিক বিশ্ববিদ্যালয়, তারপরে যদি ওয়াসা ভবন বলেন, সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকটা দপ্তরে তারা ঘুরে দেখেছে প্রত্যেকটা দপ্তরে একটা ডিভিশন আছে। ডিভিশনটা কি? ফেসিজমের পক্ষ শক্তি, ফেসিজমের বিপক্ষ শক্তি। এবং আর্মি যখন গুলি চালাচ্ছিল 5 তারিখের আগ পর্যন্ত, সেটা তো সেনাবাহিনীর প্রধানের কমান্ডই হইতেছিল। শেখ হাসিনা নিশ্চয়ই 5 তারিখে বলে নাই তোমরা গুলি থামাও। গুলি থামাইতে বলল কারা? ট্রুপসের এবং অফিসারের মধ্যে একটা অংশ। তার মানে তারা গুলি করার পক্ষপাতী ছিল না। তার মানে হচ্ছে সেনাবাহিনীর ভিতরেও ফেসিজমের পক্ষ বিপক্ষ শক্তি আছে। এবং এই পক্ষ বিপক্ষ শক্তির মানে হচ্ছে বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের যিনি প্রধান, তার নেতৃত্বে সেই প্রতিষ্ঠানটা টোটালি নেই, অর্থাৎ তার অ্যাবসলিউট কন্ট্রোল সেখানে নাই। কারণ সেখানে ফেসিজমের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি আছে, আর সেটা হাসনাত আব্দুল্লাহরা সুনিশ্চিত ভাবে জানে। এবং ফেসিজমের পক্ষ শক্তি, ফেসিজমের বিরুদ্ধের যে শক্তিটা, সেই শক্তিটা যে হাসনাতদের সাথে আছে, এতে হাসনাতদের কোনো সন্দেহ নাই। তাই তারা এত কিছুর পরেও তারা এটা প্রকাশ করেছে। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেন এই পরিস্থিতি, এবং সামনে দেশে যে জিনিসটা হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন, যেটা আমি বলতে চাই, বাংলাদেশে 4টা শক্তি কাজ করছিল। একটা শক্তি হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতে 2টো দল আছে এই মুহূর্তে, এবং যারা অতীতে ক্ষমতায় ছিল একটা দল, আর একটা দল ওই যারা ক্ষমতায় ছিল তাদের ছত্রছায়া থেকে জোট বেঁধে কিছু ক্ষমতার স্বাদ পেয়েছিল। এরা আছে এক্সিস্টিং, আর নতুন যারা হইছে সমন্বয়ক টন্বয়ক মিলে যেটা করছে সেটা হইলো এনসিপি। তাহলে এই রাজনৈতিক দলগুলো একটা শক্তি, ওই রাজনৈতিক দল একটা শক্তি, আর আর্মি রেজিমেন্টেড ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স, তারা কিন্তু সশস্ত্র ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স, তারাও একটা শক্তি, কারণ দেশের ক্রান্তিকালে তারা দায়িত্ব পালন করে। তার ভিতরে এই রাজনৈতিক শক্তি যেগুলো আগের পরীক্ষিত, এগুলা ম্যানেজড, এগুলা নিয়ে কোনো বিতর্ক নাই, এগুলা নিয়ে কোনো প্রবলেম নাই। বাকি থাকলো 3টা শক্তি। একটা শক্তি হলো রেজিমেন্টেড সশস্ত্র শক্তি, আর একটা হলো তারুণ্যের শক্তি হাসনাত আব্দুলের, তার সাথে তাদের ইমোশন, যেই ইমোশনে তারা জীবন দিতে দেরি করে না। আর ইউনূস সাহেবের হলো মস্তিষ্কের শক্তি। তাহলে মস্তিষ্কের শক্তি, রেজিমেন্টের সেনাবাহিনীর শক্তি, আর তারুণ্যের শক্তির সাথে ইমোশনের শক্তি হইল এনসিপি। এই 3টা শক্তির সমন্বয় ফরজে আইন বাংলাদেশে সুন্দর নির্বাচন করার জন্য, বাংলাদেশের স্থিতিশীল অবস্থার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনার জন্য এই 3 শক্তির সমন্বয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সমন্বয় এবং সমঝোতা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিশ্চিত, বাংলাদেশের অস্থিতিশীলতা নিশ্চিত, এবং সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু সবাই একটা বলছে যে এখন যে পরিবেশ পরিস্থিতি, তাতে 2টা জিনিস। একটা হলো যদি নির্বাচন দেয়া হয়, তাতে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আবার প্রশ্নের মুখে পড়বে দেশে বিদেশে। 2 নম্বর হলো যে নির্বাচন করার মতন আদৌ একটা মানে সেই প্রশাসনিক পুলিশি সেই শক্তিটা আছে কিনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন প্রশ্ন উঠছে, তখন মানে নির্বাচনের মতন আরো ঝুঁকিপূর্ণ একটা কাজ সামলানোর মতন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কিনা, এটাও কিন্তু আসছে। আপনি কি বলবেন? সেটা তো বলাই হয়ে গেল যে সরকার বলছে কোনো দল নিষিদ্ধ করবে না। সুতরাং নিষিদ্ধ যদি না করে, তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কোনো সমস্যা তো দেখি না আমি। সুতরাং নির্বাচনের টাইমে ইলেকশন কমিশনের মাধ্যমে জানবো আওয়ামী লীগ নির্বাচন করতে পারতেছে কি পারতেছে না। না পারলেও আমরা কারণ পাবো, পারলেও কারণ পাবো। 2 যেটা আপনি আসছেন বললেন না যে না, প্রথমটার একটা জট আছে, প্রথম পয়েন্টেরই একটা জট আছে।
কিন্তু একটা পক্ষ তো বলছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এটার আপনি সুরাহা করবেন কি করে? এবং তারা হ্যাঁ, দাবি করছে হ্যাঁ, যারা জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিচ্ছেন। সেটার জন্য তো বললাম এই তিনটা শক্তির সমন্বয় হতে হবে, সমঝোতা হতে হবে, ফরজে আইন মাস্ট। কেননা তারা যদি না চায়, শুনেন, তাদের কোনো লোক আছে নাই, তাদের কোনো জন আছে নাই, কোনো পোলাপান আছে নাই। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি বড় বড় যারা টক শোতে বিখ্যাত, তারাই বলতেছে বাংলাদেশ তাদের কিছুই নাই। যাদের কিছুই নাই তার সাথে সেনাপ্রধান বৈশা মিটিং করে, আমি তো বুঝি না। তাহলে যারা টকশো কইরা বলে এই ছেলেদের কিছু নাই, এই এদের সাথে কিছু নাই, এটা সেনাপ্রধান বুঝে না, বুঝতেছে যারা টকশো কইরা বলতেছে এদের কিছুই নাই, তারা বুঝতেছে। তাহলে যাদের কিছুই নেই তার সাথে সেনাপ্রধান বৈশা কথা বলবে কেন? যারা আছে তারা তো বলেই দিলাম, সমস্ত অর্গানাইজেশনের ফ্যাসিজমের পক্ষ শক্তিটা তাদের সাথে আছে, এবং ফ্যাসিজমের পক্ষ শক্তি খুব স্ট্রং, তাদের মোরাল কারেজ অনেক বেশি। এবং সেই যেহেতু যেহেতু প্রতিটা প্রতিষ্ঠানের দুইটা ভাগ আছে, সুতরাং পুলিশের আইজিপি যদি আনেন আপনি, এখন পুলিশের আইজিপি কমান্ড দিবে, টোটাল পুলিশ কথা শুনবে না। কেন না? সিংহভাগ হইলে এখন ফেসিজমের বিরুদ্ধে শক্তি। একইভাবে আপনি সবটাই পাবেন। তো আপনি ফেসিজমের বিরুদ্ধে শক্তি থাকলে আপনি তো কেউ রাজত্ব করতে পারতেছেন না। অর্থাৎ আপনি বস, কিন্তু আপনার কমান্ড টোটাল নয়, আপনার কমান্ড টোটাল নয়। সুতরাং এখন আমি যেটা বুঝতে চাই, যেহেতু সরকার প্রধান বলছে কাউরে নিষেধ করবে না, তারপরে যখন এটা আসলো, আবার আলোচনায় আনলো যে এরা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, তার মানে হচ্ছে কি, নির্বাচনের সময় এই ইস্যুটা আসবে এবং নির্বাচন বানচাল হবে। এখন এই নির্বাচন যদি বানচাল হয়, কথার কথা বলছি আমি, নির্বাচন যদি বানচাল হয় তাইলে কি হবে? ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে। কারণ ইউনূস সাহেবকে স্মরণের পথ বাংলাদেশের দুটো, একটা নির্বাচন, আর একটা হলো উনি যদি স্বেচ্ছায় যায়। দেয়ার ইজ নো থার্ড অপশন। 3 নম্বর কথা হইল, কেন আমি বলছি নির্বাচন আদৌ দায়িত্বশীল ব্যক্তিরা চান কিনা। যারা এই প্রশ্নটা আনলেন দায়িত্বশীল ব্যক্তি, হাসনাত আব্দুল্লাহ ভয় অফ ইয়েস্টারডে, তাদেরকে আমি বাদই দিলাম। কিন্তু তাদের সাথে বৈশা যারা বিষয়টা সামনে নিয়ে আসলো, আওয়ামী লীগের মানে এক্সক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচনের কথা, আপনি সিম্পল বুঝলেন তো ইয়ে ভাই, ফিরোজ ভাই, আজকে যদি নির্বাচন হয়, কথার কথা বললাম, কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, নাকি কোন একটা দল তো ক্ষমতায় আসবে। এই এনসিপি আসবে না, কারণ ভোটের বাজারে তাদের তো সেই অবস্থা নাই, কিন্তু অন্য কোন দল তো ক্ষমতায় আসবে। এবং তারা যদি ক্ষমতায় আসে, তাইলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ায় কোনো বাধা থাকে? আওয়ামী লীগের যে ক্ষমতা এবং প্রশাসনে তাদের যে প্রভাব, দুইয়ে মিলে, আবার যদি আমি সেনাপ্রধানকেও দেখি যে সে যদি এই কথা বলে থাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা, এই তিনে মিলে যে কোনো দল যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসে, আওয়ামী লীগের পুনর্বাসন কি আর কোনো বাধা থাকে? থাকে না। তাহলে ইস্যুটা আনলেন কেন? এখন এই ইস্যুটা আনলেন কেন? তার মানে হচ্ছে এই যে এই ইস্যুটা আনার মানে হচ্ছে দেশে একটা টার্মোয়েল সিচুয়েশন হোক, এবং সেখানে নির্বাচন না হোক, নির্বাচন বানচাল হোক, এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসুক, ইউনূস সাহেবের বিদায় হোক। এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলে যারা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের আমসালা দুটো চলে যাবে পরবর্তী 2-3 বছরের জন্য। বিষয়টা আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। যে যে কোনো দল নির্বাচিত ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের কাছে কিছুই না। আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া কোনো সমস্যা নয়। তাহলে সেই ইস্যু এখন সামনে টানা হচ্ছে কেন? তার মানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনেকেই নির্বাচন চান না, অন্যভাবে ক্ষমতায় যেতে চায় তৃতীয় কোনো পক্ষ। আমার ধারণা বলছি, তাহলে আপনি আমারে বলেন, নির্বাচন করার মতন মানে আইন শৃঙ্খলা বাহিনীর সেই স্ট্রেংথ আছে কিনা, এটাও নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে। এগুলা লোক শুনেন, এগুলা কোনো কথা নয়। আপনি যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি মাঠে নামানোর পর আর্মি কিছু করতে পারে না, তখন তো আপনাকে বুঝতেই হবে দেশে কি হচ্ছে। আপনাকে বুঝতে হবে দেশে কি হচ্ছে। আপনি এত কিছুর পরেও আপনি ইউনূস সাহেব যা আজকে পর্যন্ত টিকে আছে, ইউনূস সাহেবকে ক্ষমতায় আনলো কারা? আমরা যে ইউনূস সাহেবের যারা দোষ দেয়, তার চেয়ে বেশি দোষ দিতে হয় তাদেরকে যারা ইউনূস সাহেবকে আনছে, এবং দলমত নির্বিশেষ সবাই ইউনূস সাহেবকে আনছেন। আনার পর তাকে সিঁড়ি দিয়ে উপরে উঠাই দিলেন,
এখন সবাই মিলে মইটা টানতে চাচ্ছেন। ইউনূস সাহেব দেখতেছে মইটা যদি সরায় আমি নামবো কেমনে, সুতরাং উনি মই ধরে রাখবেন। সুতরাং এটা রাজনৈতিক দলের ব্যর্থতা, আপনারা যারা আনছেন তাকে তারা তাকে দিয়ে কাজ করাইতে পারতেছেন না। এটার ব্যর্থতা আপনাদের, দায় আপনাদেরকে নিতে হবে। কারণ আপনারা প্রত্যেকে সিনা টান করে বলেছেন যে দলমত নির্বিশেষে আন্দোলনকে সরিয়েছি এবং ইউনূস সরকারকে দায়িত্ব দিচ্ছি। ইউনূস সাহেব বলছেন যে ছাত্র তারিখ নিয়োগ দিছে, এটা বলেছেন উনি একবার, কিন্তু উনি জাতিসংঘে গিয়ে বলেছেন আমাকে সবাই নিয়োগ দিয়েছে। সুতরাং নিয়োগকর্তাদের দায় আছে, কারণ যারা নিয়োগ দেবে তারাই তো তাকে পাহারা দিবে এবং তারা তাকে টাইম টু টাইম অ্যাডভাইস করবে আপনি এটা করেন ওটা করেন। না করলে তারা এটা পাবলিক করবে যে আমরা তাকে বসাইছিলাম বলছি এই এই কাজ করো, ওনারা করতেছেন না, আমি এই কথা বলেছিলাম শোনে না, তাকে নামিয়ে দেন, আজকে বের করে দেন তাকে। তা না হলে দায় দায়িত্ব আপনাদের, আপনারা বসাইছেন, আপনারা চুজ করছেন। জি, মানে না, বেসিক্যালি বৈষম্য বিরোধী যারা ছিল তাদের একজনও ছিল না। আপনাদের কাছে একটা প্রশ্ন করব যে তাদেরকে ওখানে ঢোকার সুযোগ দেওয়া হয় নাই, নাকি তারা ইচ্ছা করে নিজেরাই ছিল না? এই বিষয়ে আপনারা যদি কিছু জানেন তাহলে একটু বলবেন। আমি যেটা পেয়েছি যে সব দলের লোকদেরকে নিয়ে সেনাবাহিনী, রাষ্ট্রপতি সহ যে মিটিংটা হচ্ছিল ওইখানে ছাত্ররা যায়নি। ছাত্ররা মানে বৈষম্য বিরোধীরা যায়নি, অন্য ছাত্ররা আবার গিয়েছে। তো কেন যায় নাই আপনাদেরকে আমি বলি, এটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। বেসিক্যালি বৈষম্য বিরোধীরা চায়নি সামনের যে সরকার গঠন হবে এই সরকার গঠন করার জন্য রাজনৈতিক দলের পরামর্শে প্রতিনিধি নেওয়া হোক, এটা বৈষম্য বিরোধীরা চায়নি। মানে নাগরিক কমিটির ওরা চায় নাই কোনো রাজনৈতিক দলের সাথে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হোক, এটা ওরা চায় নাই। যেহেতু সেনাবাহিনী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে গেছে, এটার প্রতিবাদ হিসেবে ওরা ওই প্রোগ্রামে একবারে বয়কট করেছে, তাদের একজনও যায়নি। এমনটা তো হওয়ার কথা না যে ওদের ওখানে ঢোকার অধিকার ছিল না, তাই কি? তাহলে ওরা যে অভিযোগ করেছিল জাতীয় সরকার রাজনৈতিক দলগুলো চায় না, এটা একটা মিথ্যা কথা। কেন আমি বলছি, আমি সহ আরো কয়েকজন যুবককে যারা রাজনৈতিক পরিচয় আছে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং আরো বেশ কিছু জায়গা থেকে উপদেষ্টা করার প্রস্তাব আসে, যাতে করে রাজনৈতিক অংশীদারিত্ব থাকে এবং এই সরকারটা শক্তিশালী হয়। কিন্তু এই জায়গায় ভেটো দেয় হলো বৈষম্য বিরোধীরা। শুধু তাই না, আক্তার সে ছাত্রশক্তির প্রধান হওয়ায় বা তাকেও এখানে উপদেষ্টা হতে বাধা দেওয়া হয়। আক্তারকে উপদেষ্টা করার জন্য এবং আমাকে উপদেষ্টা করার জন্য 5 তারিখে কেরানীগঞ্জ জেলখানা থেকে আমাদেরকে উঠায় নিয়ে আসে সেনা সদর দপ্তরে এবং আমাকে জিজ্ঞাসা করা হয় যে এরকমভাবে আমাকে এবং আক্তারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, নুরুল হক নুরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। আরও 2-1 তরুণ আছে যারা এই গণ অভ্যুত্থানে অনেক ডাইহার্ট অবদান রাখছিল, তাদেরকেও ডেকে আনা হয়। তো এবং এখানে ভেটো দেয় বৈষম্য বিরোধীরা যে না, কোনো রাজনৈতিক পরিচয়ের কেউ উপদেষ্টা হতে পারবে না। অর্থাৎ এখানে ধাক্কা খেয়ে গেল যে একটা সর্বদলীয় উপস্থিতির এই সরকারে সেটা প্রথমেই বাধাগ্রস্ত হয়েছিল এই বৈষম্য বিরোধীদের বাধার কারণে। এটা বিশ্বাস করা না করা আপনাদের বিষয়, আমি আমার জায়গা থেকে অবজারভেশনগুলো বলতেছি। এরপরেও আবারও রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া শুরু হলো যে আপনারা মতামত দেন কারা কারা উপদেষ্টা হলে ভালো হয়। ওই সময় আসিফ মাহমুদ একটা ফেসবুকে পোস্ট দেয়, তাদের মতের বাহিরে সরকার গঠন হলে তারা সবকিছু ধ্বংস করে দেবে।
এরকম একটা ফেসবুকে পোস্ট দেয়, যেটা গতদিন নাহিদ স্বীকার করছে গতদিন। তো বক্তব্যের মধ্যে স্বীকার করছে যে আসিফের ভূমিকার কারণে এই সরকারের এই উপদেশটা, এই সেটআপটা আপনার হলো ছাত্রদের উপস্থিতি, মানে এই জায়গাতে স্বীকার করছে যে আসিফের শক্ত অবস্থানের কারণে। সেই শক্ত অবস্থানটা আসলে কি? সেই শক্ত অবস্থানটা হলো কোনো রাজনৈতিক দলের যেন মতামত নেওয়া না হয়। অথচ তারাই আবার ব্লেম করলো যে জাতীয় সরকার রাজনৈতিক দলগুলো চায়নি। দেখেন, যে জাতীয় সরকার, আচ্ছা এটা বাদ দিচ্ছি, এই আলোচনাটা পরে। সেনাবাহিনী বিষয়ে ক্যাপশন দিয়েছি, সেই ক্যাপশনটা বিষয়ে কথা বলবো, আর যেখান থেকে শেষ করলাম এটা আবার পরে বলতেছি, ঠিক আছে? এটা আবার পরে বলছি। সেনাবাহিনী ডিফেমিং নিয়ে এখানে একটা পয়েন্ট দিয়েছি। আমাদের কিছু ইউটিউবার দীর্ঘদিন ধরে লাগাতারভাবে আমাদের সেনাবাহিনীকে ডিফেমিং করে যাচ্ছেন, মানে মারাত্মকভাবে সাইবার বুলিং, সাইবার হ্যারাসমেন্ট, নানা যুক্তি কৌশল সুনিপুণভাবে একটার পরে একটা গল্প সাজিয়ে স্টোরি ডেভেলপ করে তারা ডিফেমিং করছেন সেনাবাহিনীকে। আমার যে প্রশ্নটা, যে সেনাবাহিনী আওলায় গেলে লাভ কার? সেনাবাহিনী যদি আওলায় গেলে লাভ কার? প্রথমত আমার যে অবজারভেশন, সেনাবাহিনী যদি আওলায় যায় তাহলে লাভ হলো ভারতের। মানে আমাদের পুলিশ তো আওলায় আছে, র্যাব আওলায় আছে, সেনাবাহিনীর কারণে আমরা ঘুমাতে পারি, সেনাবাহিনীর কারণে চাঁদাবাজরা ভয় পায়, সেনাবাহিনীর কারণে দখলদাররা ভয় পায়। মানে বড় বড় রাজনৈতিক শক্তির কারণে যেই দুর্বৃত্তায়ন করছে, যাদের শক্তি আছে, সেই শক্তি ধরেন বিএনপিরও আছে, জামাতেরও আছে, এনসিপির আছে, গণ অধিকার রাইজিং একটা শক্তি, তারাও শক্তির খেলা নিয়ে খুলনায় এনসিপি আর হলো গণ অধিকার ডিসুম করে নাক মুখ সব ফলাই ফেলছে। তো শক্তি যখন কাছাকাছি হয় তখন ফাইট হয়, যেটা হান্নান মাসুদের ক্ষেত্রে হলো, যে হান্নান মাসুদ ওখানে শক্তি দেখাতে গেছে, এলাকাবাসী অথবা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি বা তারা মিলে মুখোমুখি একটা অবস্থা, হান্নান মাসুদ মার খায় নাক মুখ ফুলে গেছে। তো যত বেশি শক্তিশালী হবে এনসিপি তত বেশি বিবাদ হবে, মারামারি হবে। এটা একটা খুব কমন জিনিস, কারণ এখানে দখলদারিত্বের বিষয় রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে। হান্নান মাসুদ মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে, এটা একটা অর্থনৈতিক ইস্যু, ঠিক আছে? হান্নান মাসুদ হয়েছে, মোল্লা রহমতুল্লাহ হয়েছে, নাগরিক কমিটির প্রায় 5-6 জন মংলা বন্দরের উপদেষ্টা হয়েছে। তো আমি বলতেছিলাম যেটা, যে সেনাবাহিনীর কারণে আমরা ঘুমাতে পারি, এটা কি সিম্পলি ওয়াকরুজ্জামান তাকে অসম্মান করা? আপনাদেরকে আমি একটা কথা বলি, যে এই কয়েকদিনে যা হয়েছে, একটা ফেসবুকে পোস্ট আসছে যে জলপাই রং, মানে টার্গেট করা হয়েছে জলপাই রংকে। জলপাই রং মানে কি? জলপাই রং মানে ওয়াকার না, জলপাই রঙের পোশাক মানে সেনাবাহিনীকে একজন লাথি মারছে, সেই ছবি ফেসবুকে পোস্ট করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর অবস্থা এরকম হবে। আমি বলছি লাভ কার লাভ? আসলে এটা পোস্ট করা উচিত হয়েছে কিনা? আরেকটা বক্তব্য আসছে, সে বক্তব্যটা হলো যে ক্যান্টনমেন্ট গুড়ায় দেবে, এই বক্তব্য। এবং আমি আমার জীবনে, ফুয়াদ ভাই আপনি মাফ করবেন ভাই, ঠিক আছে, মাফ করবেন, মানে সেনাবাহিনীর প্রতি এত ঘৃণা কেন আপনার আমি জানি না আসলে। ফুয়াদ ভাই, আপনি শুধু এখন না, সেনাবাহিনীর ছোট ছোট কিছু ব্যবসায়ী আছে, ওদের অবসরপ্রাপ্ত অফিসাররা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন কিছু করে একটু ব্যবসা করে, শুধু রিটায়ারমেন্টের টাকা বসে বসে খেলে শেষ হয়ে যায়, তারা বিভিন্ন উদ্যোগ নেয়। সেগুলো নিয়েও যে সেনাবাহিনী কেন ব্যবসা করবে, এটাকে নিয়ে যেই ঘৃণার সাথে উনি এক্সপ্রেস করেছেন, উনি বলতে পারতেন যে সেনাবাহিনী যে ব্যবসা করতেছে এটা এরকম হওয়া উচিত না, কিন্তু যেই ঘৃণার সঙ্গে বলেছেন, এইটা আমাদের বাহিনীর প্রতি ওনার যে ভিতরে পুঞ্জীভূত ঘৃণা, ক্ষোভ সব উনি একবারে বমি আকারে উগলাই দিয়েছেন, এরকম একটা অবস্থা। কিভাবে বলতেছেন কুত্তা, নেরি কুত্তা ঘুরায় দিবে, পুরোটা বিষয় একটা ঘৃণা প্রকাশ পাচ্ছে। যাই হোক, ওনারা এটাকে কিভাবে ডিফেন্ড করেছে
আজকে তা দেখেছেন আমি অনেকটা কনভিন্সড আবার কনভিন্সড না, ঠিক আছে। তো আমার প্রশ্ন ওই জায়গায় না, আমার প্রশ্ন যে সকল ইউটিউবাররা আমাদের সেনাবাহিনীকে এইভাবে ডিফেমিং করছেন একটার পরে একটা, আমি বলছি আপনারা আমাদের বড় ভাই, মানতে পারছি না ভাই, মানতে পারছি না। কেন? আবার আগের ঘটনায় আসি। আমাকে 5 তারিখে সেনাবাহিনীর একজন একজন অফিসার আমার জেলখানায় আমার ঘরে গিয়ে কড়া নাড়তেছে, মানে গিয়ে জোরে একটা স্যালুট দিছে আমারে। আমি কই কিরে এনে কি হইল, এনে এসে স্যালুট দেয় কে? জীবনে মানে এই কয়দিন জেলে ছিলাম কেউ স্যালুট দিল না, এখন এসে স্যালুট দিচ্ছে, মার্চ করতেছে, এরকম একটা অবস্থা। তো আমি বাথরুমে ঢুকে গেছি ভয়েতে, হ্যাঁ ওখানে একটু পাশের দেওয়া বাথরুম আছে, ঢুকে গেছি। তারপরে অনেকক্ষণ পরে বলতেছে যে তারেক সাহেব আছেন, আমি একাই, আমাকে সাধারণত মানে শেষের দিকে এসে আমাকে একবারে এক ঘরে করে ফেলছে, হ্যাঁ কারোর সাথে মিশতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না, এরকম একটা অবস্থা। তো আমি আমি তারপরে আমাকে ডাকতেছে, বলছে আপনি ভয় পেন না, আসেন, আমাকে স্যার স্যার বলতেছে। তো আমি সামনে আসলাম, বলতেছে যে আপনারা কারা বা কেন আসছেন বা মানে কি উদ্দেশ্যে আসছেন। হ্যাঁ, তো আমার একটা ধারণা ছিল ডেপুটি জেলার একজন এসে আমাকে বলতেছে দুপুরের পরে, তারেক ভাই অবস্থা তো ভালো না, শেখ হাসিনা তো পালাই গেছে, কিন্তু আপনাকে মনে হয় টার্গেট করবে। এটা দুপুরের দিকে না, দুপুরে আরো পরে পরে। আমি আমাকে কেন টার্গেট করবে? তো বলছে একটা রিকোয়েজিশন আছে আপনাকে এখান থেকে নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি তো বললাম হ্যাঁ আমার তো 10 দিনের রিমান্ড দিছে সকালবেলা, আমাকে তো নেবেই, সেই রিকোয়েজিশন। না না, এই শেখ হাসিনা পালানোর পরে আপনাকে এখানে থেকে নেওয়ারই আছে, আপনি যাবেন না কোথাও। ওইটা শুনে আমি বের হচ্ছি না যে আমাকে নিয়ে যাই বাইরে ক্রস ফায়ার দিবে কিনা এরকম। তো উনি বলতেছে যে আপনাকে সেনা সদর দপ্তর থেকে ডাকছে। হ্যাঁ, আমি বললাম কে ডাকছে? বলছে চিফ ডাকছে। হ্যাঁ, সেনা সদর দপ্তর থেকে ডাকছে, এটা বলার পরে আমি বের হইনি, তখন আমাকে বলছে চিফ ডাকছে আপনাকে। তো আমি তো না যাই তো উপায় নাই, বা আমি তো না অপোজ করার কে। তো আমি অনেকটা অসহায়ভাবেই আল্লাহর উপর সঁপে দিলাম যে হ্যাঁ আমাকে আচ্ছা মারলে মারবে, কি করা যাবে এখন, পরিস্থিতির শিকার, ক্রস ফায়ার দিয়ে বাইরে নিয়ে গিয়ে। গণ অভ্যুত্থানের পরে এই ধরনের ম্যাসাকার হয়, আবার রিভার্স ম্যাসাকার, এটা কিন্তু হয়েছে পরে। আবার পরের দিন সকালবেলা মানে হলো গুলি করা হয়েছে জেলখানার ভিতরে কেরানীগঞ্জে, এটা কোথাও নিউজে আসেনি, এবং সেদিন 3 জন মারা গেছে। এবং হেলিকপ্টার থেকে 6 তারিখে জেলখানার ভিতরে নামছে, নেমে গুলি করছে, এবং সেখানে 3 জন বন্দি মারা গেছে, কোথাও কোনো নিউজ হয়নি। আজকে আমি এখানে এই ভিডিওর মধ্যে বলতেছি, ঠিক আছে। তো সজল 3 জন মারা গেছে না? 3 জন মারা গেছে, সজল প্রত্যক্ষদর্শী ওখানে, ঠিক আছে। তো সজলও মারা যেতে পারতো, সজল আমার সাথে ছিল। সেনাবাহিনী ওখান থেকে আমাকে নিয়ে বের হলাম, আমি বের হয়ে দেখি অনেকগুলো সৈনিক দাঁড়ায় আছে। আমি এতগুলো সৈনিক কেন, এবং তারা সবাই আমাকে সালাম দিচ্ছে। আমি তখন বুঝতে পারলাম এভাবে যেহেতু সালাম দিচ্ছে সেহেতু হয়তো বা মানে পজিটিভ কিছু। তো আমাকে ওখান থেকে নিয়ে গেল মানে কেরানীগঞ্জের জেল মানে কর্তৃপক্ষ আমাকে দেবে না, ওরা আমাকে ভালোবেসে আমাকে দেবে না, যে আমাকে বাইরে নিয়ে যেয়ে মেরে ফেলা হতে পারে এরকম। তখন ওই মানে উনি সম্ভবত সেনাবাহিনী একটা বড় অফিসার, সে বলতেছে কারারক্ষী জেল 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 কর্মকর্তাকে বলতেছে যে তাহলে তুমিও চলো আমাদের সাথে, এইভাবে বল। তখন উনি ভয় পেয়ে গেছে, না না ঠিক আছে আপনারা নিয়ে যান। তখন আমাকে জেলখানা থেকে বের করে বাইরে দেখে অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি, আর একবার সাইরন দিতে দিতে একবারে টানা আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে অনেক কয়দায় থামাইলো, বলো দেখছো তারেক সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তো আমি ওখান থেকে মানে সেনা সদরে গেলাম, সেখানে আমাকে কথা বললো, সেখানে আমাদেরকে উপদেষ্টার বিষয়ে প্রস্তাবটা দেওয়া হয়। তো ওইখান থেকে আমাদেরকে আরেকটা বাসায় নেওয়া হয়, ওখানে গিয়ে সেখান থেকে আবার নিয়ে আসা হয়। সেখান থেকে আমাদেরকে মানে অ্যাড্রেস করা হয় যে তোমাদেরকে কিছু ভূমিকা রাখতে হবে। আমি বললাম কি ভূমিকা রাখতে হবে? বলছে তোমরা তো জিতেই গেছো তাই না, লড়াই করছো, তোমরা জিতে গেছো, আমাদের অনেকগুলো থানা অবরুদ্ধ, তুমি তো এই জায়গাগুলোতে আন্দোলন করছো, এবং তোমার একটা কমান্ডিং সেল আছে যেটা বিএনপির পক্ষ থেকে সমন্বয় করা হয়েছে, জামাতের পক্ষ থেকে সমন্বয় করা হয়েছে, সো তুমি পারবা এগুলোকে শান্ত করতে, এরকম একটা বলা হয়।
তখন আমাকে কয়েকটা থানাতে আমাকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া হয় ওই এলাকাতে। আমি তখন ওদের পুলিশদেরকে না মারার জন্য শান্ত করি যে না, মাইরেন না, যুদ্ধে আমরা জিতে গেছি, আর কারো মানে প্রাণ হারাক আমি এটা চাই না। এরকম কয়েক জায়গায় ঘুরতে ঢাকার ভিতরে বিভিন্ন থানায় থানায় অবরুদ্ধ পুলিশদেরকে উদ্ধার করার বিষয়ে আমাকে একটু কাজে লাগালো। তারপরে আমাকে ফজর নামাজের আগে বাড়িতে পৌঁছায় দিছে। এই হলো একটা লড়াইয়ের অধ্যায়। আমি আজকে বলতেছি যে ভাই, মানে সেনাবাহিনীকে এভাবে ডিফেমিং করবেন না, এটা আমাদের অস্তিত্ব। মানে দেশের সরকার যেই থাকুক, হাসিনা দীর্ঘদিন থাকছে, এরপরেও মানে 14 সালে ভোট চুরি হয়েছে, সেনাবাহিনী সহযোগিতা করছে, তারপরেও মানুষ সেনাবাহিনীকে নিয়েই ভরসা করছে। সেনাবাহিনীকে শেখ হাসিনা ভয় পাইছে, সেনাবাহিনীকে অন্যরা ভয় পাইছে। এরপরে 18 সালে ভোট চুরি হয়েছে, সেখানেও সেনাবাহিনী নীরব ভূমিকা ছিল, তারপরেও জনগণ সেনাবাহিনীকে শ্রদ্ধা করছে, ভয় করছে, সমীহ করছে। শেখ হাসিনাও ভয় করছে, বিএনপি ভয় করছে, সবাই ভয় করছে। আবার 24 সালে হয়েছে, সেখানে আমি নিজে স্লোগান দিছি শেখ হাসিনা মানে সেনাবাহিনীকে দেখে 7 তারিখে আমি রাজপথে থাইকা 7 তারিখে নির্বাচনের সময় প্রেস ক্লাবে একা দাঁড়াইছে আমাদের কিছু ভাইকে নিয়ে, 70-80 জনকে নিয়ে। ওই সময় সেনাবাহিনী আমাদের সামনে গেছিল, আমরা সেনাবাহিনীকে মানে হলো ভুয়া করে তারা দিছি, এরকম এটা আমরা বলছি। কিন্তু সেনাবাহিনীকে মানে অসম্মান করে ভেঙে ফেলার মতো একটা অবস্থা গত কয়েকদিনে যা হয়েছে। আমরা তো রাজনৈতিক কর্মী, আমার কাছে হঠাৎ করে খবর আসলো যে ক্যান্টনমেন্টে কি জন্য হচ্ছে, সার্জিস অলরেডি পালায় গেছে দেশ ছেড়ে, বউ নিয়া, এরকম সবাই পালাচ্ছে। আমি কই, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে কি হচ্ছে, আমি এটা মানতে পারতেছিলাম না যে কি হচ্ছে। তারপরে একটু খোঁজ খবর নিলাম যে না, সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু সবার মনে একটা টেনশন ছিল। এই টেনশনের জায়গাটা তৈরি করলো কে? আমি আপনাদেরকে খুঁজে বের করার অনুরোধ করবো যে এই টেনশনের জায়গাটা কে মেক করলো, কে মেক করেছে বলেন আপনারা। দিনের পর দিন সেনাবাহিনীকে নিয়ে এভাবে নোংরা ডিফেমিং করতে ভাই, আমার মানে আমার বাহিনী আমার অস্তিত্ব ভাই। আমার মাথার উপরে ছাদ, আমার ছাদের খুঁটি, তারা সবকিছু ভেঙে পড়বে, জাস্ট সিম্পলি ভেঙে পড়বে। আমি কেন বলতেছি ভেঙে পড়বে? টার্গেট যে শুধুমাত্র ওয়াকারুজ্জামান, বিষয়টা মোটেও এরকম না। আপনারা পর্যবেক্ষণগুলো দেখেন, যারা সেনাবাহিনীকে ডিফেমিং করতেছে, তাদের টার্গেট মানে হলো শুধুমাত্র ওয়াকারুজ্জামান না, সেনাবাহিনীর একটা পুরো সেটআপের বিরুদ্ধে টার্গেট। মানে ধরেন 1 ডজন অফিসার বা 10 জন অফিসার, পুরা সেটআপ যারা সেনাবাহিনীকে মানে হলো কমান্ডিং করতেছে, সেই কমান্ডিং সেলকে ডিস্ট্রয় করার একটা মানে পায়তারা আমি দেখতেছি। আমার অবজারভেশন ভাই। এটার পরে তাহলে কি? অনেকে সরল মনে ধরে নিয়েছেন যে আমাদের লড়াই সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমাদের লড়াই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। মানে খুব ভালো, আপনার এই পবিত্র যে ইচ্ছা, এটাকে আমি সম্মান জানাই যে আপনার লড়াইটা সেনাবাহিনী টার্গেট করতেছেন, এরকম একটা বিষয় আপনার। তো তো আপনার হলো আমি একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে, অনেকে একটু বিরক্তি হয়েছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, সেনাবাহিনীর কথা বলতেছিলাম যে আপনারা অনেকে সরল বিশ্বাসে বলতেছেন আপনার লড়াইটা ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে না, আপনার লড়াইটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে, মানে সেনাবাহিনীর বিরুদ্ধে না। কিন্তু যারা আপনাকে মোবিলাইজ করতেছে, সে তো শুধুমাত্র ওয়াকারুজ্জামানকে টার্গেট করেনি, সে তো ওয়াকারুজ্জামানের সাথে সাথে আরো 1 ডজন অফিসারকে টার্গেট করে রাখছে। পুরো জায়গায় সে একটা ম্যাসাকার চাচ্ছে। এবার আসেন যে ম্যাসাকারে কার কি লাভ? ম্যাসাকারের লাভ হলো বামদের, ম্যাসাকারের লাভ হলো সিপিবির, ম্যাসাকারের লাভ হলো শাহবাগীদের। ম্যাসাকারের লাভ, ঠিক আছে। ম্যাসাকারের লাভ কিভাবে? ম্যাসাকারের ফলে যেই লোকগুলোর কোনোদিন ক্ষমতার স্বাদ নেওয়ার সুযোগ ছিল না, সেই লোকগুলো এই ম্যাসাকারের পরে তারা ক্ষমতার স্বাদ নিয়েছে, বাই চান্সে স্বাদ নিয়ে ফেলেছে, বাই চান্সে ক্ষমতা পেয়ে গেছে, বাই চান্সে নিয়ন্ত্রণ নিচ্ছে। সেই ফারুকি সাহেবের কথা বলেন বা অন্যান্য উপদেষ্টা যারা আছে, শাহবাগী যারা, তারা, এবং তারা নিজেদের কন্ট্রোলটা না পাওয়া পর্যন্ত পুরোটা জায়গায় নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, যে পুরোটার কন্ট্রোল তারা চায়। এই শাহবাগীরা পুরোটার কন্ট্রোল চায়, এবং এই কন্ট্রোল না হওয়া পর্যন্ত ও প্রতিদিন
ইফোর্ট দিছে, প্রতিদিন প্রেশার ক্রিয়েট করছে, প্রতিদিন চাপ প্রদান করছে, প্রতিদিন অস্থিতিশীলতা করছে, এবং যখন তাকে কন্ট্রোলটা পেয়ে গেছে তখন তাকে এই শাহবাগীরা ক্লাইম ডাউন, যে ওরা তো সব পেয়ে গেছে এখন। আগে আগে পিছে সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় একটা ক্লাবের মানুষ উপদেষ্টা কমিটিতে ঢুকছে। একটা ক্লাব, এই ক্লাবের মানুষগুলো একটা আড্ডা দেয়, ক্লাবের নাম বলবো না, একসঙ্গে আড্ডা দেয়, একসঙ্গে মদ খায়, একসঙ্গে নেশাপানি করে, একসঙ্গে ফুর্তি করে, আর বাইরে সুন্দর ফকফকা ড্রেস পরে এসে ভদ্র হয়ে থাকে। একটা ক্লাবের মানুষ, সেই ক্লাবের প্রত্যেকটা মানুষকে উপদেষ্টা করা হয়েছে, সেই ক্লাবের একসঙ্গে সবাই বসে মদ খায়। যতক্ষণ পর্যন্ত সেটা করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে সরকারকে চাপ তৈরি করছে। যখন পুরা সেট আপ রেডি তখন তাকে এই সরকার ভালো। এগুলো আপনারা বুঝবেন না। আমি যারা ভিডিও মেকিং করেন, ব্লগিং করেন, তাদেরকে বলি, একটা ফেসবুক পোস্ট দিল হাসনাত, তাই না, একটা ফেসবুক পোস্ট, তার ভিত্তিতে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করতে হবে। এই ফেসবুক পোস্ট নিয়ে তাদের দলের মতামত কি? সার্জিস অস্বীকার করলো, তারপরে হান্নান মাসুদ বলল যে হয় সার্জিসের কথা সত্য, না হয় হাসনাতের কথা সত্য, যে কোনো একজনের কথা মিথ্যা। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলল, কি বলল নাসিরউদ্দিন পাটোয়ারি? সে বলতেছে যে এই পোস্ট শিষ্টাচার বর্জিত। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেনাবাহিনীকে অস্থিতিশীল করার জন্য আপনারা হুমড়ি খেয়ে পড়লেন, যাদের পোস্টের কারণে, তারা নিজেরা কি ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাইছে? আপনাদেরকে বলতে এসেছে আজকে, তারা কি পদত্যাগ চাইছে বলেন? তারা কিন্তু ঠিকই লাইন ঘাট রাখছে। আপনাদের নাগরিকদেরকে পুরোটা জায়গাটাকে, ভাই ওয়াকারুজ্জামান সহ ওই সময় 626 জনের বক্তব্যের বিষয়ে আমি যে বক্তব্য দিছি, সেই বক্তব্য আপনারা নিতে পারবেন না। এত মানে জ্বালাময়ী বক্তব্য দিছি এই ঘটনা, যে কেন এদেরকে করা হলো, কেন 585 জন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়া হলো, আমি হুঙ্কার দিয়ে কথা বলছি। কেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হলো, কেন জামিন দিল, কে জামিন দিল, আমি বলছি এটা। কেন পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিল, কি শর্তে জামিন দিল, আমি বলছি, এখনো বলছি, সামনেও বলবো। কিন্তু ডিরেক্ট সেনাবাহিনীটাকে আপনারা নষ্ট করেন না, এটা আমাদের সেফটি। এই বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে কিছু করতে পারবে না। হ্যাঁ, নতুন করে কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওয়াকারুজ্জামান স্যারও যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, উনিও কিচ্ছু করতে পারবে না। কেন করতে পারবে না আমি বলছি আপনাদেরকে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, এই পুলিশ, এই সেনাবাহিনী, এই র্যাব তার পক্ষে ছিল। সেই রকম সিচুয়েশন থেকে আমরা এই বাংলাদেশকে ওভারকাম করে নিয়ে আসছি, এবং আমরা বিপদে আপদে কোনো মুহূর্তে এই দেশ ছেড়ে চলে যায় নাই। আমরা যাই নাই ভাই, যত বিপদ আসুক। তিনবার গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি আরো কয়েকবার, যায় নাই, পালায় যায় নাই। জানি গ্রেপ্তার করবে, বাসায় বসে আছি যে না, এটা আমার যাব না, আমি দেখি গ্রেপ্তার করতে আসুক, সাহস নিয়ে বসে আছি। আমাদের স্টাইল এটা, আমরা ভয় পাই না। আমরা আওয়ামী লীগকে বিট করে চ্যালেঞ্জ করে টিকেছিলাম। হ্যাঁ, এত অত্যাচার, এত নিপীড়নের পরে টিকেছিলাম আমরা কোথাও পালাই নাই। হ্যাঁ, আমাদেরকেও আতঙ্ক সৃষ্টি করছে, আমাদেরও উপায় ছিল কানাডায় যাওয়া। হ্যাঁ, গোলাম আজম হুজুরের নাতি আনাম চাচা আমাকে যখন গুম করলো, গুম হওয়ার পরে আমাকে বলছিল কানাডায় চলে আসো তুমি। আমি যাইনি। আমরা এই দেশ ছেড়ে যাইনি যে কোনো মুহূর্তে। আমরা এতটুকু সাহসী, এত কষ্ট পেয়ে কখনো দেশ ছাড়িনি ভাই। এই দেশে আছি এখনো, এবং আমরা যে কোনো সিচুয়েশন ম্যানেজ করার মতো হিম্মত রাখি এবং এখনো রাখি, এতটুকু সাহস রাখি। দেখেন, কোনো সমন্বয়কের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলও কথা বলার সাহস পায়নি, বাট আমি বলেছি। কেন আমি বলতে পারি জানেন? কারণ আমার এই হক আছে এটা বলার। আজকে এই সেনাবাহিনীকে ডিফেমিং করার বিষয়ে কথা বলছি কেন জানেন? কারণ আমার হক আছে। আমি যদি বলি, তাহলে আমি বলবো যে ডিজিএফআই আমাকে কত অত্যাচার করেছে, এটা আমি বলবো, কারণ আমাকে অত্যাচার করেছে। কিন্তু আমি চাই না ডিজিএফআই ধ্বংস করে দেওয়া হোক।
র্যাব আমাকে অত্যাচার করেছে, র্যাবের ডিজি আমাকে মারতে মারতে আমাকে অজ্ঞান হয়ে গেছে আমি। তারপরে আমি চাই না র্যাব বিলুপ্ত হোক, এটা আমার ইনস্টিটিউশন, আমার দেশের। এই গণ অভ্যুত্থান উত্তর সময়টা আমার, এখানের পুলিশ আমার, এখানের র্যাব আমার, এখানের সেনাবাহিনী আমার, প্রত্যেকটা উইংস আমার, এখানের বিজিবি আমার। বিজিবির সাথে মারামারি করে বিজিবিকে পরাজিত করছি, হাত তুলছে বিজিবি এরকম করে অস্ত্র নিয়ে। সেই বিজিবিকে আমি এখন আবার সম্মান করি, কারণ এটা আমার। এখন আমি এটাকে সম্মান করব আমার অস্তিত্বের জন্য। প্লিজ ভাইয়েরা, আপনারা যে যা বলেন, জলপাই রঙের ড্রেসটাকে লাথি মারতে চায়েন না, ক্যান্টনমেন্টটাকে ঘুরাতে চায়েন না, ধ্বংস হয়ে যাবেন। এটাতে লাভ শুধুমাত্র ইন্ডিয়ার। আমার সেনাবাহিনী ধ্বংস হলেই ইন্ডিয়ার লাভ, আমার সেনাবাহিনী দুর্বল হলে ইন্ডিয়ার লাভ, আমার পুলিশ দুর্বল হলে ইন্ডিয়ার লাভ, আমার র্যাব দুর্বল হলে ইন্ডিয়ার লাভ। যত দুর্বল হবে তত বেশি ওরা কর্তৃত্ব করবে, তত বেশি ওরা নিয়ন্ত্রণ করবে। সো এগুলো 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 বুঝবেন না, এগুলো ফিলিংস। ভাই কষ্ট কি জানেন ভাই? হ্যাঁ, ফেলে রাখে মারতে মারতে ডিজিএফআই এর কর্মকর্তারা আমাকে অজ্ঞান করে ফেলছে। তারপরেও আমি বলি আমার ওই ডিজিএফআই প্রয়োজন আছে, আমি ওকে ওকে সংশোধন করাবো, বাট ওই বাহিনী আমার প্রয়োজন আছে। ডিবি অফিসে মারতে মারতে পাগল করে ফেলাইছে, কিন্তু আমি চাই না ডিবি অফিস ঘুরাই দেওয়া হোক, চাই না। আমার ওই বাহিনী বিকল্প নাই, ওটাকে আমি সংশোধন করব। আমার পুলিশের সাথে আমার মারামারি হয়েছে, সেই মারামারি হয়েছে, পুলিশের সাথে দেখা হলেই বলি ভাই আপনাদের সাথে অনেক আমাদের বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, প্লিজ ভাই এই পুরো বিষয়গুলো ভুলে যায়। আমি নিস্তাকে বলি, পুলিশগুলোকে বলি, হ্যাঁ আমাদের একটা সময় মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, বাট আমার দেশ সুস্থ হচ্ছে। আমার পিঠের ক্ষত যেরকম সেরে গেছে, গুলি লাগছিল, ক্ষত ছাড়ছে, আস্তে আস্তে সেরে যাচ্ছে, এখনো ব্যথা লাগে, ঠিক একইভাবে আমার দেশেও ক্ষত বিক্ষত হচ্ছে, আস্তে আস্তে দেশটা সুস্থ হচ্ছে। এই দেশটা সুস্থ হওয়ার জন্য স্পেস দিতে হবে। আপনারা মূল জায়গায় ধরতে পারেন না কেন? আদিবাসী বিষয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। এই এনজিও মার্কা উপদেষ্টারা কি করছে জানেন? গণমাধ্যম সংস্কার কমিশন একটা সংস্কার কমিশন দিছে, তারা এই গণমাধ্যম সংস্কারের ভিতরে 11 বার আদিবাসী শব্দ প্রয়োগ করেছে। আদিবাসী শব্দ প্রয়োগ সাংবিধানিকভাবে নিষিদ্ধ। আপনারা এখানে ধরেন, আমার কাছে আমার অফিসে আপনার ক্যালেন্ডার পাঠিয়েছে, ক্যালেন্ডারের ভিতরে লেখা আদিবাসী, সরকারি ক্যালেন্ডারে লেখা আদিবাসী। কোন উদ্দেশ্য বাস্তবায়ন করছে ধরেন? একজন হুই করে উঠলো সেনাবাহিনীর বিরুদ্ধে, সবাই গিয়ে আপনার গিয়ে হু করে উঠলেন। হ্যাঁ, এটা কোনো ম্যানার? আপনারা নাগরিক, সচেতন নাগরিক, দেশকে ভালোবাসেন, আপনাদেরকে মিসগাইড করে ফেলতেছি রাজনৈতিক কর্মীরা। হ্যাঁ, এগুলো বুঝেন আপনারা। আবার ফিরে আসি সেই জায়গাতে, উপদেষ্টা নিয়োগের ওই জায়গাতে আবার ফিরে আসব। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমি আপনাকে বলি, কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হয় নাই, কোনো রাজনৈতিক দল থেকে কোনো মতামত নেওয়া হয় নাই। ভালো করে স্মরণ করেন, আসিফ নাহিদ ওরা হুঙ্কার দিছে, ওদের মতামতের বাহিরে কোনো উপদেষ্টা নিয়োগ হবে না। এরপরে ফেসবুকে হাজার পোস্ট হয়েছে, ওরা যে তালিকা দিছে সেই তালিকা পোস্ট হয়েছে, এই তালিকা ওরাই আবার রিভাইজ করছে, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। এরপরে ওরা আবার রিভাইজ করছে, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। ওরা আবার রিভাইজ করছে ভাই, সবাই মিলে আবার ওইটাই পোস্ট করছে। কমপক্ষে 10 বার ওরা। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে সেনাবাহিনীর বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে, এবং এই বৈঠকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল মানুষের জন্য। তো বৈঠকটা হয়েছে মূলত সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল। এই গুজবগুলো পাশাপাশি সেনাবাহিনী কি আসলেও কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে কিনা, সেগুলো হয়তো বৈঠকে আলোচনা হয়েছে। একটু দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন।